হ্যালো গাইস, আজকে আমরা তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের বাংলা দ্বিতীয় থেকে আজকের ক্লাসটি আলোচনা করব ব্যাকরণিক শব্দ শ্রেণী। ওকে, এইচএসসি ব্যাকরণিক শব্দ শ্রেণী। তোমরা অনেকে আছো বাংলা দ্বিতীয় এই গ্রামারগুলো বুঝতে পারো না, বা তোমাদের জন্য অনেক কঠিন হয়, ভাষাগত সমস্যা। একদম সহজ ভাষায় যতটুকু তোমাদের পরীক্ষায় আসে এবং পরীক্ষায় লাগবে ঠিক ততটুকু আজকে ক্লাসে আলোচনা করা হবে। তুমি যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমার এই ব্যাকরণিক শব্দ শ্রেণী যে পাস মার্কস একদম তুমি শিওর করতে পারবে আজকের এই ক্লাসটিতে। তাহলে দেরি না করে আমরা শুরু করি। আসলে এই ব্যাকরণিক শব্দ শ্রেণীটা আসলে কি, এটা যদি সংজ্ঞাটা জানতে চায়, ব্যাকরণগত চরিত্র বা ভূমিকা অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে যেই কয়টা ভাগে বিভক্ত করা যায় তাকেই ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। আমি সংজ্ঞাটা আবার বলি, ব্যাকরণগত চরিত্র ও ভূমিকা অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে যেই কয়টা ভাগে বিভক্ত করা যায় তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। আমি এখানে লিখি নাই, তোমরা মুখে শুনে নিও এবং লিখে নোট ডাউন করে ফেলো। এবং এই ব্যাকরণিক শব্দ শ্রেণীকে মোটামুটি 8টা ভাগে বিভক্ত করা যায় এবং এই 8টা ভাগটাই আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এই ব্যাকরণিক শব্দ শ্রেণী কয় ভাগে বিভক্ত করা যায়? 8 ভাগে। এই যে 8 ভাগ। ওকে, এখন আমাদের একটা সেন্টেন্স আসে, যেমন রবীন্দ্রনাথ বিশ্বকবি। এই রবীন্দ্রনাথের নিচে আন্ডারলাইন করা থাকে, তোমরা খেয়াল করে থাকবে। তো এই রবীন্দ্রনাথ এই জিনিসটা 8 ভাগের কোন প্রকারে পড়েছে বা 8 প্রকারের মধ্যে কোন প্রকারে পড়েছে, এই 8 প্রকারের নামটা আমাদের জানতে হবে এবং এর কাজগুলো জানতে হবে। তুমি যদি নাম এবং কাজগুলো জানো তাহলে তুমি অবশ্যই যেখানে আন্ডারলাইন করা থাকবে সেই শব্দটা কোন 8 প্রকারের কোন প্রকারে যাবে তুমি কিন্তু ইজিলি লিখে দিয়ে আসতে পারবে। চলো আমরা একটু লক্ষ্য করি এখানে কি। আচ্ছা, ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী। আচ্ছা, এই ব্যাকরণিক শব্দ শ্রেণীটা কয় ভাগে বিভক্ত? 8 ভাগে। এই 8টা ভাগ আমরা একটু নিচে একটু খেয়াল করি, এইখান থেকে একটু খেয়াল করি। দেখো, আমরা একটু গ্রাফ চার্টের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। এখন প্রথম যে ভাগটা আছে তার নাম হচ্ছে বিশেষ্য। বিশেষ্য। আচ্ছা, বিশেষ্য। এখন এই বিশেষ্য জিনিসটা কি এটা আমাদের জানতে হবে। আচ্ছা, বিশেষ্য মানে হচ্ছে কি? নাম, যে কোনো কিছুর নাম, ঠিক আছে? এই নামটা হতে পারে ব্যক্তি, বস্তু, স্থান, গুণ ইত্যাদি ইত্যাদি। তাহলে ধরো এগুলো যদি হয় যে কোনো কিছুর নাম, তোমাকে যদি এমন বলা হয়, ঠিক আছে, নজরুল। নজরুল, এই নজরুলের নিচে দাগ, তাহলে এটা কোন ভাগের ভিতর পড়বে? অবশ্যই বিশেষ্যের মধ্যে। আচ্ছা, যদি বলে ঢাকা, ঢাকা, আচ্ছা ঢাকা কিসের নাম? একটা জায়গার নাম, স্থান, তাহলে এটা অবশ্যই বিশেষ্য। আচ্ছা, সমিতি, সমিতি, তাহলে কি এটাও বিশেষ্য। পর্বত, পর্বত, তাহলে কি এটাও বিশেষ্য। তার মানে আমি শুধু এখানে উদাহরণ টানছি ছোট ছোট। নজরুল আমাদের জাতীয় কবি। আচ্ছা, ঢাকা আমাদের রাজধানী, ঢাকার নিচে আন্ডারলাইন করা আছে, ঠিক আছে? আমরা সবাই এই সমিতির সদস্য, সমিতির নিচে দাগ। আচ্ছা, এখানে অনেক পর্বতমালা রয়েছে, পর্বতের নিচে দাগ। তো এই যে দাগ বা আন্ডারলাইন করে দেওয়া থাকবে এইটা হচ্ছে কোনো কিছুর নাম। তো নাম কিসের কিসের হতে হবে? নাম হতে হবে ব্যক্তি, জাতি, বস্তু, সমষ্টি, স্থান, গুণ, দোষ। এই নাম যেখানে বোঝাবে ওইটাই হচ্ছে বিশেষ্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমরা আরো কয়েকটা উদাহরণ দিয়ে একটু আলোচনা করবো। আমরা আগে শিখি। আচ্ছা স্যার, সর্বনাম 8 প্রকার পরটা হচ্ছে কি? সর্বনাম। সর্বনাম, তাহলে এই সর্বনাম কি? সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যা বসে, ঠিক আছে? নামের পরিবর্তে, পরিবর্তে যা বসে, যা বসে, এটি হচ্ছে সর্বনাম। আমরা যদি একটু নিচে দেখি নামের পরিবর্তে আসলে কি বসে, যেমন তুমি, সে, যিনি, তারা, মোদের, মোদের, নিজে, এগুলোকে আমরা নামের পরিবর্তে বসাই না? সে নিজে নিজে কাজটি করে,
এখন যদি সের নিচে দাগ দেওয়া হয়, এটাও নামের পরিবর্তে বসে। যেমন রহিম ঢাকা যায় এবং সে বাড়ি ফিরে আসে। তো এই যে রহিম এবং সে বাড়ি ফিরে আসে, এই সের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে তুমি অবশ্যই এটা কি সর্বনাম হবে, কারণ রহিমের নামের পরিবর্তে বসেছে। তো তোমরা উদাহরণগুলো একটু লক্ষ্য করলে দেখবে, তোমাদের বইতে যে উদাহরণগুলো আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, দেখবা যে এখানে সে যেখানে আন্ডারলাইন করা আছে সেটা অবশ্যই সর্বনামে দেওয়া আছে। তাহলে নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে কি সর্বনাম। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তারপরে আরেকটা যেটা আছে আমাদের 3 নাম্বারটা, সেটা হচ্ছে বিশেষণ। 3 নাম্বার বিশেষণ। বিশেষণ। স্যার বিশেষণ জিনিসটা কি? বিশেষণ হচ্ছে কোনো কিছুর বা নামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এই 4টা জিনিস বোঝায়। কি কি বোঝায়? দোষ, কোনো কিছুর দোষ, কোনো কিছুর গুণ, ঠিক আছে, অথবা কোনো কিছুর সংখ্যা বা অবস্থা। হ্যাঁ, সংখ্যা অথবা অবস্থা, এইটা হচ্ছে বিশেষণ। যেমন আমরা উদাহরণে যেতে পারি, নীল আকাশ। স্যার নীল আকাশ, আকাশ হচ্ছে নাম, কিন্তু আন্ডারলাইন করছে নীলের নিচে, তাহলে নীলটা হচ্ছে কি বিশেষণ। নীলটা হচ্ছে কি বিশেষণ। আচ্ছা, ঠান্ডা হাওয়া। ঠান্ডা হাওয়া, ঠান্ডা, এটার অবস্থা বা দোষ গুণ যেটাই বোঝাই আমরা, ঠিক আছে, ঠান্ডা হাওয়া, তাহলে এটা হচ্ছে কি বিশেষণ। কি বুঝাতে পারছি? আচ্ছা, চৌকুশ লোক, লোকটা কেমন? অনেক চালাক, চতুর বা চৌকুশ, ঠিক আছে, চৌকুশ লোক। চৌকুশ লোক, তাহলে আমরা এখানে কি শিখলাম? বিশেষণটা কি? কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। বা আমার কাছে 10 টাকা আছে, 10-এর নিচে আন্ডারলাইন, তাহলে এখানে কি হবে? সংখ্যা। আমার বয়স 18 বছর বা আমার বয়স 21 বছর, তো তখন তোমরা কি বলবা? 21-এর নিচে আন্ডারলাইন, তো তখন তোমরা কি দিবা? তো এই 21টা হচ্ছে কি বিশেষণ, সংখ্যা বোঝাচ্ছে। তাহলে আমরা বিশেষ্য মানে নাম, কোনো কিছুর নাম বোঝালে বিশেষ্য হয়। আর সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যে শব্দটা ইউজ হয় বা ব্যবহার হয় সেটা হচ্ছে সর্বনাম। আর বিশেষণ হচ্ছে কি? যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, 4টা জিনিস বোঝাবে। ওকে, আচ্ছা, এবার আমরা পরেরটা চলে যাই, ক্রিয়া। ক্রিয়া জিনিসটা কি? আমাদের পরের যে ভাগটা, ক্রিয়া মানে হচ্ছে কোনো কিছু কাজ বোঝায়। যেই শব্দ দ্বারা কাজ বোঝাবে, কাজ, যে শব্দ দ্বারা কাজ বোঝায় ওইটি হচ্ছে ক্রিয়া। একটা উদাহরণে আমরা আসি। আচ্ছা, শফিক বই পড়ে। শফিক, শফিক বই পড়ে। আচ্ছা, পড়া। আচ্ছা দেখো, শফিক কিন্তু নাম, বইও নাম, পড়াটা কিন্তু কাজ। তার মানে এই যে কাজ, এটা নিচে আন্ডারলাইন, তাহলে এটা হবে কি ক্রিয়া। আচ্ছা, তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে কাল একবার এসো। কাল একবার এসো। আশা, এসো, এই আশাটাই হচ্ছে কি কাজ। তাহলে যেই শব্দ ধারা, বাংলার যে শব্দ ধারা কাজ করা বোঝাবে ওইটাই হচ্ছে ক্রিয়া। ওকে, তাহলে ওই শব্দের নিচে যে আন্ডারলাইন থাকে তাহলে তুমি ওটার নাম লিখে কি করে দিবা? ওইটার নামটা ক্রিয়া লিখে দিবা। ওকে, আচ্ছা, আমরা পরের উদাহরণটা দেখি, বা পরের যে ভাগটা, ক্রিয়া বিশেষণ। এটা না হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, বিশেষণ। ক্রিয়া বিশেষণ কি? এটা হলো কাজের দোষ, গুণ বোঝায়, কাজের অবস্থা বোঝায়। কাজের দোষ, গুণ, অবস্থা। অবস্থা, যেমন কাজের দোষ গুণের অবস্থাটা কি? ভালো করে দেখো, কাজের দোষ গুণের অবস্থাটা কি? হাঁটা, হাঁটা কি একটা কাজ। জোরে হাঁটো, সে হাঁটে, কেমন হাঁটে? ধীরে, ধীরে হাঁটে, জোরে হাঁটে, তাহলে সে ধীরে হাঁটে, আমরা এটা লিখি, সে ধীরে হাঁটে। তাহলে এই ধীরের নিচে দাগ, তাহলে হাঁটাটা হচ্ছে কাজ, সে কিভাবে হাঁটতেছে? ধীরে ধীরে হাঁটতেছে, ঠিক আছে। তাহলে এইটি হচ্ছে হলো ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়া বা কাজের দোষ, গুণ বা অবস্থাটা বোঝায়, এটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের যে ভাগটা একটু দেখতেছি, সেইটা কি দেখো, এটা হচ্ছে যোজক।
যোজক। স্যার যোজকটা কি? আচ্ছা, যোজকটা হচ্ছে কোনো শব্দ অথবা বাক্যকে যোগ করা অথবা বিয়োগ করা, এমন কিছু শব্দ থাকে, ওই শব্দগুলোকে যোজক বলে। মানে কোনো শব্দগুলোকে যোগ করতে পারে বা কোনো শব্দগুলোকে ভাগ করে দিতে পারে। যেমন আমি একটু উদাহরণ এখানে তোমাদের লিখে দিচ্ছি, যেমন আর, অথবা, অথবা, কিন্তু, তারপরে হচ্ছে নয়, তারপরে হচ্ছে না হয়, না হয়, তারপরে হচ্ছে কিংবা, কিংবা, তারপরে ইত্যাদি ইত্যাদি। এই ধরনের অনেক শব্দ আছে যে শব্দগুলো কোনো বাংলা শব্দকে যোগ করে অথবা বিয়োগ করে দেয়। এই শব্দগুলোকে বলা হচ্ছে যোজক। যেমন তুমি এসো, না হয় আমি যাব না, না হয় আমি যাব না, এই না হয় শব্দটা হচ্ছে কি যোজক। ঠিক আছে, তুমি আসো অথবা যাও, তুমি আসো অথবা যাও, আসা এবং যাওয়া এটা কি অথবা দিয়ে যোগ করেছে। ঠিক আছে, তো এই ধরনের শব্দগুলোকে কি বলে? যোজক বলে। ঠিক আছে, যেগুলো সংযোগ করে এবং বিয়োজক করে। ঠিক আরেকটা হচ্ছে এরপরে অনুসর্গ। অনুসর্গ, স্যার অনুসর্গ জিনিসটা কি? অনুসর্গ হচ্ছে স্বাধীনভাবে বা বিভক্তির উপরে কাজ করে। বাংলা শব্দের এমন কিছু শব্দ আছে যেটা স্বাধীনভাবে কাজ করে, আমরা এটাকে অ্যাডভার্ব বলতে পারি। স্বাধীনভাবে কাজ করে অথবা বিভক্তির ন্যায় কাজ করে, এটা বাক্যের সৌন্দর্য রক্ষা করে অনেক সময়। যেমন আমি কিছু উদাহরণ দেই। দিয়ে, সে কলম দিয়ে লেখে, বিভক্তির ন্যায়। ঠিক আছে, তারপরে জন্য, আচ্ছা উপহারটি তোমার জন্য এনেছি, জন্য। ঠিক আছে, এই জন্য শব্দটা কি স্বাধীনভাবে কাজ করেছে। পাশে, তার পাশে থেকো, পাশে। বদলে, অঙ্কের বদলে ফিজিক্স নিয়েছে। ঠিক আছে, বদলে। অথবা বিনা, তুমি বিনা আমি অসহায়, বিনা। অথবা কাছে। এই যে শব্দগুলো, এই শব্দগুলো স্বাধীনভাবে বসে বিভক্তির ন্যায় কাজ করে, এই জন্য একে বলে কি অনুসর্গ। ঠিক আছে, এরপরে যেটা আছে আবেগ সূচক, আমরা একটু এইখানটায় লিখি আবেগ সূচক শব্দ, সূচক শব্দ। এই আবেগ সূচক শব্দগুলো কি? যেটা দ্বারা মনের আবেগ, অনুভূতি, ভাব প্রকাশ করে। যেমন বাহ, তারপরে হচ্ছে বা, তারপরে বাহ বা, সাবাস, সাবাস, তারপরে হচ্ছে ছিছি, ছিছি, তারপরে হচ্ছে বাহ বাহ ইত্যাদি। আমরা যে বলতে পারি বাহ পাখিটি কত সুন্দর, বাহ নিচে ছিছি তুমি এই কাজটি করেছো, ছির নিচে আন্ডারলাইন, তখন তোমরা কি দেবা? আবেগসূচক শব্দ। তাহলে আমরা এই ক্লাসটাতে কি শিখলাম? ব্যাকরণিক শব্দ শ্রেণীর 8 প্রকার। দেখো, বিশেষ্য, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। যেমন উদাহরণ, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, রবীন্দ্রনাথ নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে ওইটা অবশ্যই হবে কি বিশেষ্য সর্বনাম। সে নিজেই কাজটি করে, সে নিজেই কাজটি করে, নিজের নিচেও যদি দাগ হয় তাও হয়তো কি সর্বনাম। ঠিক আছে, বিশেষণ কোনো কিছুর দোষগুণ বোঝায়। ঠিক আছে, ঢাকা ব্যস্ত শহর, ব্যস্তর নিচে দাগ, তাহলে ঢাকার অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা হবে কি বিশেষণ। ক্রিয়া, ঠিক আছে, ক্রিয়া কি গাড়িটি দ্রুত চলে, চলের নিচে দাগ, তাহলে এটা হবে কি ক্রিয়া, এটা হলো কাজ। ক্রিয়া বিশেষণ দোষগুণ বোঝায়। ঠিক আছে, তাহলে এইটা কি কাজের অবস্থান। লোকটি ঝুলন্ত অবস্থায় রয়েছে, ঝুলন্ত, তাহলে কি অবস্থায় রয়েছে? ঝুলন্ত অবস্থায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি বলছে? ক্রিয়া বিশেষণ, মানে কাজের দোষগুণ বোঝাচ্ছে। এটা হচ্ছে যোজক, যেগুলো সংযোগ এবং বিয়োজক করে কোনো বাক্যকে অথবা কোনো শব্দকে, যেরকম আর, অথবা, কিন্তু, নয়, না হয়, কিংবা ইত্যাদি তোমরা উদাহরণগুলোর মধ্যে পাবা, খেয়াল করে দেখবা। এটি হচ্ছে কি যোজক। এবং অনুসর্গগুলো স্বাধীনভাবে কাজ করে যে শব্দগুলো, এবং বিভক্তির ন্যায় কাজ করে, যেটা দিলেও চলে, অনেক সময় বাক্যের মধ্যে না দিলেও চলে, কিন্তু বাক্য ঠিকই থাকে। যেমন তুমি বিনা আমি অসহায়। ঠিক আছে, তাই এই যে শব্দ বিনা, এটা দিয়ে কি হচ্ছে? এটা বাক্যের বিভক্তি বোঝাচ্ছে। ঠিক আছে, তাই এই দিয়ে, জন্য, পাশে, বদলে, বিনা, কাছে, সব শব্দগুলোই হচ্ছে অনুসর্গ। আবেগ সূচক যে শব্দ, বা, মনের মধ্যে বা, সাবাস, ছিছি, বা বা ইত্যাদি ইত্যাদি। তো তোমরা যদি এখন এইগুলো, এই ব্যাকরণিক শব্দ শ্রেণীটি নিয়ে একটু ভালো করে বসো,
দেখবা যে এই উদাহরণগুলো তুমি লিখতে পেরেছো। এবং তোমরা চাইলে আমাকে কমেন্টস বক্সে বিভিন্ন সাল সলভ করে আমাকে দেখাতে পারো।